করণীয় তেমন কিছু আসলে নেই, কারণ ভারতকে রাজি হতে হবে অথবা চাইতে হবে তাকে ধরতে হবে। রাজি না হলে আসলে তো করার কিছু না, আমরা রাজি করানোর চেষ্টা করতে থাকতে পারি। একজন প্লিজ, একজন আমরা রাজি করানোর চেষ্টা চালিয়ে যেতে পারবো, এইটুকুই, এর চেয়ে বেশি কিছু করতে পারবো। আমেরিকা যে অনেকদিন ধরে আমাদেরকে ডিসোনিয়ার সিগনেচার মানে এই এগ্রিমেন্টের জন্য বলছে, এটা আমাদের লেটেস্ট অবস্থান। এটা বরং আর একটু অগ্রগতি হোক, তখন না হয় আপনারা আলোচনা করবে। এটা নিয়ে তো আলোচনা তো চলছে অনেকদিন যাবত। এটা উনি যে বলেছেন পত্রিকাতে আমরাও দেখেছি, এটুকুই আপাতত। এটা তো প্রথম প্রস্তাব, সেটা সেই গ্রুপিংটা বাস্তব হতে হবে, কারণ ভারতকে বাদ দিয়ে নেপাল বা ভুটানের পক্ষে কি আসলে পাকিস্তানের সাথে কোনো একটা গ্রুপিং করা সম্ভব? আমাদের কথা বাদ দিন, আমাদের পক্ষে সম্ভব। থিওরিটিক্যালি যদি আমরা ধরি আমাদের পক্ষে সম্ভব, ভারত বা নেপাল বা ভুটানের পক্ষে তো সম্ভবই না, কারণ তাদের পক্ষে অ্যাক্সেসই নাই ওদের কিছু। কাজেই এটা উনি একটা কথা বলেছেন, এটা কোনো এককালে হয়তো কোনো একদিন হয়তো এটা নিয়ে অগ্রগতি হতেও পারে, বাট এই মুহূর্তে আমি এর চেয়ে বেশি কিছু বলার মতো অবস্থা নেই, কারণ এটা আমরা যা শুনেছি এই পর্যন্ত। শেখ হাসিনার থার্ড কান্ট্রি রিসেটলমেন্ট নিয়ে একটা আলোচনা চলছে, বিশেষ করে ভ্লাদিমির পুতিনের ভারত সফরের পরে এই আলোচনাটা একটা নতুন পাখা গজিয়েছে। এই সম্পর্কে কোনো আপডেট আছে কিনা একটু আপনাদের কাছে সেটা একটু বলেন। দ্বিতীয়ত হচ্ছে ইউরোপের অনেকগুলো অ্যাম্বাসেডার একসঙ্গে এসে আপনারা দায়িত্ব নেওয়ার পরে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছিল, তারপরে আপনারা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বলেছিলেন যে ইউরোপের বিভিন্ন দেশের ভিসা যেগুলো আমাদের দিল্লি থেকে নিতে হয় সেগুলো আমাদের শিক্ষার্থীরা বা পর্যটকরা এখান থেকে নেবে। এটা আমি 9 মাস আগের কথা বলছি, সেইটা আসলে কি হলো? বা তারপরে যে ভিসাটা একেবারেই তো ওই দেশের সিদ্ধান্তের প্রশ্ন। আমরা তাদেরকে পারসুয়েট করার চেষ্টা করতেছি যে, যেমন আমি বললাম যে কাউকে বলছি যে তোমাদের সাথে অনেক ভিসা আদান প্রদান হয়, তোমরা একটা ছোট্ট মিশন করো এখানে, অথবা বলছি যে অন্যান্য দেশে অ্যালাউ করো, যেমন কোনো কোনো দেশে অ্যালাউ করছে কিন্তু সেই দেশেও তো আমাদের কারণে এই ভিসা রেস্ট্রিকশন হচ্ছে, কাজেই তাদেরকে তো আমি দোষারোপ করতে পারি না। এখানে মিশন খুললে আমাদের জন্য একটু সহজ হতো, তবে মিশন খোলা যেটা বললাম যে অনেক দীর্ঘ সময় সাপেক্ষ ব্যাপার, এমনকি আমরা যখন কোনো মিশন খুলতে যাই কোনোখানে সিদ্ধান্ত নেওয়ার পরেও অনেক সময় লাগে, আর সিদ্ধান্ত নেওয়াও খুব সহজ না, কারণ এর সাথে আর্থিক বিষয়ে জড়িত। মিশন খুলতে যাবে ওদের ফরেন মিনিস্ট্রি, টাকা যদি না দেয় ফাইন্যান্স মিনিস্ট্রি, তাহলে কিন্তু খুলতে পারবে না। আমাদেরও এক্স্যাক্টলি তাই অবস্থা। আমাদের অনেকগুলি মিশন কিন্তু প্রাথমিক অ্যাপ্রুভাল হয়ে আছে, কিন্তু আমরা যেহেতু ফাইন্যান্স থেকে আর্থিক অনুমোদন পাইনি, এবং সেটা আমরা রিকগনাইজ করি যে এই মুহূর্তে সম্ভব না। আজারবাইজান এখানে একটা কনসুলেট খুলবে এরকম আশা করছি আমরা, দেখা যাচ্ছে। এটাও তো আমার কিছু করার নেই, বাংলাদেশেরও খুব বেশি কিছু করার নেই। আমরা তো চাই যে উনি ফেরত আসুক। না, আমি ওরকম কিছু নেই, তবে শুনেছি আপনারা যেরকম শুনেছেন এরকম। আমার একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে 8 জন মুক্তিযোদ্ধা কলকাতায় প্রতি বছরই যান, এরকম এর সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইনভলভমেন্ট কেমন, নাকি এটা আর্মি? না, এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের তেমন কোনো ইনভলভমেন্ট নেই। আমি আবার আজকে মানবাধিকার দিবস সেখানে বলতে চাই, জাতিসংঘে মানবাধিকার পর্যালোচনা করতে এসে গত বছর তারা কতগুলো সুপারিশ দিয়েছিল, 40টা সুপারিশ, সেখানে র্যাব এবং বিজিএফআই বিলুপ্ত করার কথা বলা হয়েছিল। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সেই সুপারিশ সম্পর্কে কতটা আমলে নিচ্ছে বা নিতে পারে? দেখুন ডিজিএফআই এর মতো প্রতিষ্ঠান পৃথিবীর প্রত্যেকটা দেশে আছে, এটা তারা বললেই তো হবে না। এখানে 40টা রিকমেন্ডেশন তারা দিয়েছে, যেগুলি আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হবে আমাদের এবং আমাদের পরের সরকারের কাছে, তারা সেগুলো করবে। সবই যে করা যাবে এমন কোনো কথা নেই। থ্যাংক ইউ। না, র্যাবের তো কথা কি, র্যাব আমি তো বললাম যে র্যাবের কার্যকলাপে বিপুল পরিবর্তন হয়েছে। র্যাবের তো প্রাথমিকভাবে অত্যন্ত ফলপ্রসূ একটি প্রতিষ্ঠান ছিল, সেটাকে অনেক প্রতিষ্ঠানের মতোই গত 15 বছর সেগুলোকে ধ্বংস করা হয়েছে। যে কাজগুলো র্যাবকে দিয়ে করানো হয়েছে এটা তো র্যাবের কাজ না, কিন্তু করানো হয়েছে। এখন আমরা চাই যে তারা যদি সঞ্চিত পর্যায়ে কাজ করতে থাকে যেটা দেশের স্বার্থে, তাহলে তো আমার প্রতিষ্ঠান নষ্ট করার কোনো প্রয়োজন নেই।